স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। মনে মনে বিড়বিড় করেই বলল, ছি ছি, আমি এতক্ষণ লোকটার দিকে কিভাবে তাকিয়েছিলাম নির্লজ্জের মতো। লোকটা কিভাবে কে জানে। তাদের চলে যাওয়ার দিকে নিবদ্ধ রইল দুই জোড়া চোখ। দুজন উপরে যেতে ইভান আর্যকে জিজ্ঞেস করলো। আর্য, এই মেয়েটাকে আগে তো দেখিনি। আর্য বুঝতে পারে ইভান পুষ্পর কথাই বলছে, কারণ সিমরানকে ইভান চেনে। সিমরান ইভানকে না চিনল, তবে এই মুহূর্তে পুষ্পকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই আর্যর। ওই স্টুপিড মেয়েটা সবার সাথে হেসে হেসে কথা বলে, আর তাকে দেখেই হাসি গায়েব হয়ে যায়। আর মনে মনে ভাবতে ভাবতে তার রাগ যেন আরও বাড়ল। সে কিছু না বলে চুপ করে থাকলো। সেটা দেখে আহনাপের খুব রাগ হলো বড় ভাইয়ের উপর। নিজের স্ত্রীর পরিচয় দিতে পারছে না, তাই ভাই আসলে কি এটা? যে আর্য ভাই মেয়েদের সম্মান করত, সে আজ নিজের স্ত্রীকে সম্মান করে না, বউ বলে পরিচয় দেয় না। আর্যকে চুপ থাকতে দেখে ইভান জিজ্ঞেস করলো। কি হলো, বলছিস না কেন? আর্য এবার রেগে গেল। কেউ না। সেটা শুনে ইভান কিছু বুঝতে পারল না। ওদিকে আহনাব বিষয়টা একদম ভালো লাগেনি। আর্য গটগট পায়ে উপরে চলে গেল। আর্য চলে যেতে ইভান আহনাবের দিকে তাকিয়ে বলল। আহনাব ইভানের কৌতূহল বুঝতে পেরে বলল, কেউ না। বড় ভাইয়ের মেয়ে। তারপর দুজনে গল্প জুড়ে বসলো। ইভান সিঁড়ির দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, মায়াবিনী, ফাইনালি তোমার চোখ পড়লো আমার উপর। আর্য রুমে এসে দেখে পুষ্প রুমে নেই। এতে আর্য ভীষণ বিরক্ত হয়। সে বুঝতে পারছে না কার উপর বিরক্ত হচ্ছে, পুষ্পর উপর নাকি নিজের উপর। তার কেন এরকম অস্বস্তি হয়? এই মেয়েটা যার সাথে হাসুক তাতে আমার কি? না না, আমাকে এসব শেষ করতে হবে। সে এসব আর জড়াতে চায় না। আর্য নিজের মাথার চুল খামছে ধরল। তার নিজের উপর বিরক্ত লাগছে, রাগ উঠছে। হঠাৎ আর্যর কানে আসে মেয়েলি মিষ্টি কণ্ঠস্বর, ঠিক যেন কোকিলের গলা। আর্য কণ্ঠ অনুসরণ করে বারান্দার দিকে এগিয়ে গিয়ে দরজায় দাঁড়ায়। চোখ স্থির হয় সাদা মেঝেতে বসা ষোড়শী কন্যার উপর। হিজাব খুলে গলায় ঝুলিয়ে রেখেছে। চুলগুলো ম্যাসিবান করা, কয়েকটি ছোট চুল মুখের উপর এসে পড়ছে। পা ভাঁজ করে মেঝেতে বসে কোলের উপর সাদা তুলতুল আর তুলিকে নিয়েছে। সাদা গাউন মেঝেতে ছড়িয়ে পড়েছে। পুষ্প খরগোশ দুটোকে গাজর খাওয়াচ্ছে আর হেসে বলছে, জানিস, আজকে প্রথমবার নৌকায় চড়েছি। প্রথমে আমার ভয় করছিল, কিন্তু সিমরান আপু আর আহনাব ভাইয়া দুজনে আমায় সাহস দিয়েছে, অনেক কিছু দেখিয়ে। সিমরান আপু আমাকে ধরে রেখেছিল যেন পড়ে না যাই। আস্তে আস্তে আমার ভয় কেটে গিয়েছিল। তারপর আমার অনেক ভালো লাগছিল। ভাইয়া ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম খাইয়েছে আমায়। আজকে অনেক মজা করেছি আমি। আহনাব ভাইয়া আমাকে অনেক কিছুই দেখিয়েছে। হাসি মুখে পুষ্পর এক একটা কথা শুনে আর্যর রাগ যেন বাড়ছে, কমছে না। এই মেয়ে তার সামনে ভয়ে দাঁড়াতে পারে না। আর আহনাপের সাথে ঘুরতে গিয়েছে। আমার সামনে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর সবার সাথে বাইরে থেকে ঘুরে আসে। সব এই মেয়ের নাটক। সে পুষ্পর একদম সামনে গিয়ে দাঁড়ালো। পায়ে শব্দ পেয়ে মুখ তুলে তাকাই পুষ্প। আর্যকে দেখে রমণীর মুখে ভীতির ছায়া নেমে আসে, যার চোখ এড়ায় না আর্যর। এতে যেন আর্য আরও ক্ষিপ্ত হলো। সে এবার হাঁটু গেড়ে বসলো একদম পুষ্পর নিকট। এতে পিছিয়ে যেতে চাই পুষ্প, কিন্তু আর্য হতে দিল না। এক থাবায় পুষ্পর কাঁধ চেপে ধরে একদম নিজের কাছে নিয়ে আসে। আর্য গরম নিঃশ্বাস পুষ্পর মুখে আসতে পড়ছে। আর্যকে নিজের এত কাছে দেখে পুষ্পর হৃদস্পন্দন অস্বাভাবিক বেড়ে যায়। ভয়ে বুক দুরু দুরু কাঁপছে। এর মধ্যে শোনা যায় আর্যর গম্ভীর ঠান্ডা কণ্ঠস্বর, হে মেয়ে, তোমার সমস্যা কি? কতবার বলেছি আমার চোখের সামনে আসবে না, কথা কানে যায় না। আমি তোমাকে বলেছি আমার থেকে দূরে থাকতে, আর তুমি আরো বেশি আমার কাছে আসছো। ওয়াই ড্যাম ইট? আর্যর বলা কথাগুলো শুনে পুষ্প কি বলবে বুঝতে পারছে না। সে তো ভয়ে মুখ খুলতেও পারছে না। কথা বলবে কি করে? গলা রুদ্ধ হয়ে গেছে। এদিকে পুষ্পকে চুপ করে থাকতে দেখে আর্য হাতের চাপ আরও বাড়িয়ে দেয়। এতে যেন আর্য ধরে রাখা জায়গাটা দেবে যাচ্ছে, মনে হচ্ছে নখ গেঁথে যাচ্ছে। ব্যথায় পুষ্পর আখি চুকল ভিজে উঠল। টলমল হরিণী চোখে আর্য দৃষ্টি যেতে আর্য থমকে যায়। মেয়েটা আবার কেন কাঁদছে? সে কি এখন এই মেয়েকে মেরেছে? কাদার মতো কি বলেছে? শুধু তো জিজ্ঞেস করেছে, এতে কাঁদতে হবে কেন? পুষ্প এবার ব্যথায় নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। শব্দ করে কাঁদে না। প্রতি রাতে গুমড়ে গুমড়ে কাঁদতে কাঁদতে শব্দ করে কাঁদা হয়তো ভুলেই যাচ্ছে। আর্য পুষ্পকে নীরবে কাঁদতে দেখে থমকে গেল। কেন জানি না তার খুব অস্থির লাগছে মেয়েটার চোখের পানি দেখে। আর্য নিতে পারল না, ধমকে উঠল,
হ্যাঁ মেয়ে, কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছে? আর্যর ধমকে পুষ্পর কোলে থাকা খড়গের দুটো চমকে উঠল, দৌড়ে কল থেকে নেমে গেল। পুষ্প ভয়ে ভয়ে দুই দিকে মাথা নেড়ে বোঝালো মারেনি। তাহলে কাঁদছো কেন? কান্না বন্ধ করো। পুষ্প তাড়াহুড়ো করে নিজের চোখের জল মুছে নিল, চোখের জল আটকানোর চেষ্টা করতে লাগলো। ইভান অনেকক্ষণ আহনাফের সাথে গল্প করে। এর মধ্যে নিচে নেমে এলেন শেহনাজ সরকার। ইভানকে দেখা মাত্রই তার কাজের লোকেদের নাস্তা রেডি করতে বলেন। ইভান আর আর্য বাড়িতে প্রবেশ করতেই মাগরিবের আজান দেয়। শেহনাজ সরকার আর জেনিফার সরকার নামাজ আদায় করে নিচে নামতেই ইভানকে দেখতে পান। ইভান শেহনাজ সরকারকে দেখে সালাম দেয়। শেহনাজ সরকার সালামের জবাব দিয়ে টুকটাক কুশল বিনিময় করেন। এর মধ্যে কাজে মেয়ে নাস্তা নিয়ে এলো। শেহনাজ সরকার ইভানকে খেতে বলে। রান্নাঘরের দিকে চলে গেল, যেখানে জেনিফার সরকারও গেছেন। দুজন মিলে রাতের রান্নার প্রস্তুতি নিতে লাগলেন। সিমরান উপরে সিঁড়িতে পিলারের আড়াল থেকে উকি দিয়ে দেখছে ইভানকে। সিমরান ফ্রেশ হয়ে কাপড় পাল্টে এখন সুতির মধ্যে কলাপাতা রঙের থ্রি পিস পরেছে, যেটা তাকে বেশ মানিয়েছে। তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বাড়ছে ইভানকে দেখার পর থেকে। উপরের রুমে যাওয়ার পর থেকে মনে হচ্ছে আর একটু দেখলে ভালো হতো, তাই সে কাপড় পাল্টে এসে উকি দিয়ে দেখছে ইভানকে। সিমরান নিজে মনে মনে ভাবছে, সে কি সত্যি প্রেমে পড়ে গেল লোকটার, নাকি শুধু দেখতে ভালো লাগছে। কিভাবে বুঝবো প্রেমে পড়েছি নাকি শুধু চোখের দেখাই ভালো লাগছে। ইভান বারবার উকি দিচ্ছে উপরের দিকে, হয়তো কারোর অপেক্ষায় প্রহর গুনছে। এর মধ্যে নিচে নেমে এলো পুষ্প। সে এদিক ওদিক তাকিয়ে দেখলেও শেহনাজ সরকার কোথায় আছেন। পুষ্প খেয়াল করেছে সোফায় বসা ইভান তার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক ঘোর লাগা দৃষ্টিতে। শেহনাজ সরকার রান্নাঘরে আছেন বুঝতে পেরে সেদিকে পা বাড়ে পুষ্প, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বাঁধল বিপত্তি। পা বেজে পড়ে যেতে নিল। মায়াবিনী সাবধানে। ইভানের মুখে মায়াবিনীর শব্দটা এতটাই ক্ষীণ ছিল যে পাশে বসা আহনব শুনতে পায়নি। ইভান দৌড়ে এসে পুষ্পকে আগলে নিয়ে ধরে ফেলে। পুষ্প তো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে, হয়তো অপেক্ষা করছে পড়ে গিয়ে কোমর ভাঙার, কিন্তু ব্যথা পায়নি সেটাও বুঝতে পেরে পিটপিট করে চোখ খুলে দেখে সে পড়েনি। তুমি ঠিক আছো? অপরিচিত কণ্ঠ শুনে পুষ্প দ্রুত নিজেকে সামলে নিয়ে সরে দাঁড়ায়। সে সৌজন্যতা বজায় রেখে মিনমিন করে বলল, জি ঠিক আছি, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে আহনাফ এসে পুষ্পকে জিজ্ঞেস করে, পুষ্প ঠিক আছিস? আমি ঠিক আছি, উনি বাঁচিয়ে নিয়েছেন। ইভানের দিকে তাকি বলল সে। আহনাফ আর কিছু না বলে সিঁড়ির দিকে আর্যকে আসতে দেখে পুষ্পকে যেতে বলে উপরে চলে গেল। আর্য এতক্ষণ সব কিছু দেখেছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পুষ্পর চলে যাওয়ার দিকে। সে রীতিমতো বিরক্ত নিজের ওপর নাকি ওই মেয়ের ওপর বুঝতে পারছে না। এই মেয়ে তার সামনে থাকলেও বিরক্ত লাগে, আবার সামনে না থাকলেও বিরক্ত লাগে। হচ্ছে কি তার সাথে? সব মিলিয়ে সে নিজের ওপর প্রচুর বিরক্ত। আর্যকে দেখা মাত্র ইভান এসে তাকে টেনে সোফায় বসিয়ে বলল, শালা তুই বলিসনি কেন এটা তোর বোন? ওই মেয়েকে আমি বোন মানি না। আর্য কিছুটা চিৎকার করে বলে উঠল। আর্য আরও বিরক্ত হয়। সে মেয়েটাকে নিজের মাথা থেকে ছেড়ে ফেলতে চাইছে, আর এরা একজন বারবার মেয়েটার কথা মনে করিয়ে দিচ্ছে। ইভান কিছু মনে করলো না। সে ভাবলো এখানেও মেয়ে জাতিকে নিয়ে সমস্যা হচ্ছে তার বন্ধুর। সে মুচকে এসে বিড়বিড় করে বলল, বোন মানতেও হবে না, তুই একেবারে ভাবি ডাকিস আমার সাথে বিয়ে হওয়ার পর। কিছু বললে? আর্যর কথাই ইভান বলল। কই কিছু না। তারপর সে মনে মনে ভাবতে লাগলো, এখন যদি আর্যকে বলে তার বোনকে সে পছন্দ করে, তাহলে আবার শুরু করবে মেয়েরা ভালোবাসতে জানে না, লোভী। আর যদি তার মায়াবিনীর ওপর রাগ দেখায় আর্য, তার চেয়ে বরং আরও কিছুদিন যাক, সে তার মায়াবিনীকে নিজের মনের কথা জানাক, তারপর বোঝা যাবে। শেহনাজ সরকারের জোড়াজড়িতে ইভান রাতের খাবার খেয়ে তারপর চলে গেছে, কিন্তু বেশ কায়দা করে। পুষ্প কোন কলেজে পড়ে সেটা জানা গেছে। শেহনাজ সরকার পুষ্পর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন ইভানের, কিন্তু নিজের ভাইয়ের মেয়ে হিসাবে, আর্যর স্ত্রী হিসাবে নয়। এতে সবে বেশ অবাক হয়, তবুও কিছু বলে না। আর্য বেশ অবাক হয় যে মা সবসময় চাই পুষ্পকে যেন আর্যর বউ হিসাবে মেনে নেয়, সবসময় বউ বউ করে। সে আজ বোন বানিয়ে দিল, কত সুন্দর বলে দিল আমার ভাইয়ের মেয়ে, আর্যর মামাতো বোন। কিন্তু কথাটা শুনে কেন যেন আর্যর মোটো ভালো লাগলো না। সে খাবার টেবিল ছেড়ে নিজের রুমে চলে যায়। আর্যর চলে যাওয়াই কেউ কিছু মনে করলো না, সবাই জানে সে এরকম। কিন্তু পুষ্প আর খেতে পারল না। সে প্লেটে হাত নেড়ে রেখে বসে থাকে। সেটা শেহনাজ সরকার খেয়াল করেন। পুষ্পর খেতে ইচ্ছে না করলে উঠে যেতে বলেন।
পুষ্প যেন এই বলার অপেক্ষাতেই ছিল। হাত ধুয়ে উঠে চলে যায়। পুষ্প চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইভান। এরপর খাওয়া দাওয়া শেষ করে ইভান চলে যায়। বাকিরা সব গোছগাছ করে ঘুমাতে চলে যায়। পুষ্প এসে দেখে আর্য নেই। বারান্দার দিকে তাকিয়ে দেখে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। সেটা দেখে পুষ্প বিড়বিড় করে বলল, পাগলেও নিজের ভালো বোঝে, তাহলে সরকার সাহেব কেন বুঝতে পারেন না মদ সিগারেট এগুলো নিজের শরীরের ক্ষতি করে? তবে মুখ ফুটে বলার সাহস নেই পুষ্পর। পরক্ষণে পুষ্প মনে পড়ে বারান্দায় তো তার তুলতুল আর তুলে আছে। ওদের যদি ক্ষতি হয়ে যায়, সে চুপি চুপি গিয়ে খড়গড় দুটোকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরতে কানে আসে আর্যর কণ্ঠস্বর। মেয়ে, তুমি বড্ড স্বার্থপর। নিকোটিনের ধোঁয়া যে টানছে তার ক্ষতি হবে জেনেও থামাচ্ছ না, অথচ সে নিকোটিনের ধোঁয়ায় ওই প্রাণী দুটোর ক্ষতি হবে বলে চুপি চুপি নিয়ে যাচ্ছ। তোমরা মেয়েরা এত স্বার্থপর কেন? ওয়াই? আর্যর কথা শুনে পুষ্প কি বলবে বুঝতে পারছে না। আর্য আচমকা বলেই পুষ্পর বুক রীতিমতো কাঁপছে ভয়ে। এখন আর্যর কথা শুনে ভয় কিছুটা কেটে গেল, পুরোপুরি যায়নি। তবুও সে আর্যর কথায় বিপরীতে মিনমিন করে বলল, আপনাকে বলে কি আপনি ছেড়ে দেবেন? উল্টো না হয় আমায় মারবেন, নয়তো বকবেন। পুষ্পর কথা শুনে আর্য ঝড়ের বেগে এসে পুষ্প দু কাঁধ শক্ত করে ধরে বলল, এক্স্যাক্টলি, ঠিক ধরেছ। তাই চুপচাপ থাকবে, আমার থেকে দূরে থাকবে, ভুলে আমার আশেপাশে আসবে না। গট ইট? আর্য সন্ধ্যার বেলাতেও পুষ্পর কাজ চেপে ধরে নখ দেবে গিয়েছিল। এখন একই জায়গায় আর্য আবার চেপে ধরে। পুষ্প ক্ষীণ আর্তনাদ করে উঠল। আহ! পুষ্পর আহ শব্দটা শুনে আর্য উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আর ইউ হার্ট? পুষ্পর আঁখি চুকল ভিজে উঠল। সেদিকে তাকে আর্য আবার বলল, স্টুপিড। কি হয়েছে বলছো না কেন? আর্য এবার জিজ্ঞেস করার পরও পুষ্প কিছু না বলে আর্য এবার রেগে ধমক দিয়ে উঠল। স্টুপিড, চুপ করে আছো কেন? কাঁদছো কেন? ড্যামেট! আর্য চিৎকার শুনে পুষ্প ভয় পেয়ে এবার ফুপিয়ে কেঁদে উঠল। সেটা দেখে আর্য আরও অস্থির হয়ে উঠল। সে নিজের রাগ সামলানোর চেষ্টা করে কিছু বলতে যাবে, এমন কিছু একটা খেয়াল করতেই পুষ্প নিজেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিচের রুম থেকে বের হয়ে গেল। আর পুষ্প সে নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগলো। পুষ্প রুমে এসে দেখলো আর্য কোথাও নেই। সে এবার গিয়ে সোফায় বসে নিজের কাঁধ থেকে জামাটা একটু নামাতেই দেখতে পেল ক্ষত, যেটা আর্যর নখে দংশনে হয়েছে, রক্ত পড়ছে। ক্ষতগুলো দেখে পুষ্প আবারও ফুপিয়ে কেঁদে উঠল। কেন হচ্ছে তার সাথে এসব? সে তো লোকটার থেকে দূরে থাকে, সবসময় নিজের কাছে এসে আবার নিজে আঘাত করে দূরে থাকতে বলে। শেহনাজ সরকার নিচে পানি নিতে এসেছিলেন। যাওয়ার সময় হঠাৎ করে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ পেয়ে পাজরা থেমে যায়। খেয়াল করে দেখলো শব্দটা আর্য রুম থেকে আসছে। তাকিয়ে দেখলেন দরজা খোলা। দরজার সামনে দাঁড়াতে দেখলেন সোফায় বসে কাঁধের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদছে পুষ্প। মুহূর্তে অস্থির হয়ে এগিয়ে গেলেন শেহনাজ সরকার। পাশে বসে পুষ্পর আদরি মুখটা নিজের হাতের আজলাই নিয়ে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে পুষ্প, কাঁদছিস কেন? বিষয়টা হঠাৎ হয় পুষ্পর বুঝতে একটু সময় লাগলো, কিন্তু বুঝতে পেরে নিজের ক্ষত লুকাতে চাইল সে। কিন্তু তার আগেই শেহনাজ সরকারের চোখ পড়ে যায় সেটা, আর তা দেখি চোখ মুখ শক্ত হয়ে যায় তার। আর্য করেছে এসব? শেহনাজ সরকারের গম্ভীর কণ্ঠ শুনে পুষ্প ভয় পেয়ে যায়। এখন যদি ফুপুমণি জানেন এসব সরকার সাহেব করেছেন, তাহলে আবার মা ছেলের মধ্যে ঝামেলা হবে। এমনিতে সে আসার পর থেকে দুজনের মধ্যে ঝামেলা শেষ নেই। পুষ্প মিনমিন করে বলল, ফুপুমণি আসলে উনি এক কথায় উত্তর দে পুষ্প, হ্যাঁ বা না। উনি ইচ্ছে করে করেননি ফুপুমণি। শেহনাজ সরকার আর কিছু শুনলেন না। খুঁজে ফার্স্ট এড বক্স এনে পুষ্পর ক্ষত জায়গায় মলম লাগিয়ে দিলেন। বক্সটা আবার জায়গায় রেখে দিয়ে পুষ্পকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন, পুষ্পমা, তোর বয়স অনেক ছোট, এখনো অবুঝ, কিন্তু তুই এই বয়সে অনেক কিছু সহ্য করেছিস। তাই তোকে আর্যর সাথে বিয়ে দিয়ে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ব্যর্থ হচ্ছি। মনে হচ্ছে তোকে এক নরক থেকে তুলে এনে আরেক নরকে রেখেছি আমি। এখন যদি আমি তোদের বিয়ে বাতিল করে তোকে আলাদা করে দিই, তাহলে তোর ওপর একটা দাগ পড়ে যাবে, ডিভোর্সি। সমাজের মানুষের কটু কথার তীর বাঁকা চোখে চাহনি বৃদ্ধ করবে, যেটা আমি চাইনি। তাই তোকে সবসময় আর্যর আশেপাশে রেখে তোর প্রতি আর্যর একটু মায়া বাড়াতে চেয়েছিলাম, কিন্তু আর না,
আর্য শুধরাবার নয়, এই ছেলে কোনো দিন ঠিক হবে না। তাই এখন আমি তোর মতামত চাই। তুই যদি আর্যর সাথে থাকতে চাস নাকি মুক্তি চাস আমাকে বল, আমি সব ব্যবস্থা করব। চিন্তা করিস না, আর্যর সাথে আলাদা হলেও তোর দায়িত্ব আমার। আমি তোকে নিজের হাতে তৈরি করব, তুই এই বাড়িতেই থাকবি। শিবনাথ সরকারের সব কথা মন দিয়ে শুনল পুষ্প। সে বুঝতে পারছে ফুপিমণি সরকার সাহেবের ওপর থেকে ভালো হওয়ার আশা ছেড়ে দিয়েছেন। এখন সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে কিছু বলবে তার আগে রুমে প্রবেশ করে আর্য। তাকে দেখে শিবনাথ সরকার উঠে দাঁড়ান। যেতে যেতে আর্যকে বলেন, পুষ্পর গায়ে যদি আর একটা ফুলের টোকাও পড়ে তাহলে মনে রেখো এই বাড়িতে তোমার জায়গা হবে না। আর তুমি খুব ভালো করেই জানো আমি যা বলি তাই করেই ছাড়ি। কথাগুলো বলে চলে গেলেন শিবনাথ সরকার। আর্য এক পলক পুষ্পর দিকে তাকিয়ে দেখল। কান্নার ফলে ফর্সা মুখটা লাল হয়ে গেছে। আর্য গিয়ে বিছানায় বসে পড়ল। এদিকে পুষ্প মাথা নিচু করে সোফায় বসে থাকে। পুষ্প ঠান্ডা মেঝের দিকে একবার তাকিয়ে আবার চোখ তুলে তাকিয়ে দেখে আর্য বিছানায় উপর হয়ে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। পুষ্প আর কিছু না ভেবে এগিয়ে গিয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ঠান্ডা মেঝেতে শুয়ে পড়ে। ঠান্ডা লাগলেও তার এখানে শোয়া ছাড়া উপায় নেই। ঠান্ডা মেঝেতে শরীর এলিয়ে দিতে পুষ্প কুকড়ে যায়। ওনা দিয়ে নিজের শরীর ঢেকে হাত দুটো আড়াআড়িভাবে জড়িয়ে ধরে একসময় ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমপড়িরা এসে হানা দেয় পুষ্পর চোখে। পুষ্প ঘুমিয়ে যেতে আর্য উঠে বসে। সে ঘুমায়নি। সে এতক্ষণ পুষ্প কী করে সব লক্ষ্য করছিল। সে এবার গিয়ে পুষ্পর পাশে মেঝেতে বসে পড়ে। নিজের হাতের ওপর মাথা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুষ্পর মায়াবী মুখের দিকে। বাচ্চাদের মতো মুখটা কান্নার ফলে লাল হয়ে গেছে, যা দেখে আর্যর চেহারার কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। সে বিড়বিড় করে বলল, আম্মু ঠিক কথাই বলেছে, ছেড়ে দাও আমাকে। আমি তোমাকে টলারেট করতে পারি না, একদম সহ্য হয় না তোমাকে। আই জাস্ট হেট ইউ। আর্য একটু থেমে আবার বলল, তুমি আমাকে না ছাড়লে আমি বাধ্য করব তোমাকে আমায় ছাড়তে। কতদিন সহ্য করতে পারো আমিও দেখব। আমার জীবনে কোনো মেয়ের অস্তিত্ব রাখবো না আমি। তোমরা মেয়েরা হচ্ছে পুরুষের ধ্বংসের কারণ, ছলনাময়ী নারী। নিজেরা ছলনা করে ভালোবাসতে বাধ্য করো, মাঝপথে ছেড়ে চলে যাও। তারপর বিপরীত দিকের মানুষটা তিল তিল করে মরে। তোমরা দেখেও না দেখার ভান করো। অনেক পুরুষ সেটা সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কথাগুলো বলতে বলতে আর্যর গলা বুঝে আসে। সে নিজেকে সামলে উঠে দাঁড়ায়। পুষ্পকে কুকড়ে থাকতে দেখে বিছানা থেকে কমফর্টটা নিয়ে পুষ্পর গায়ে ছুঁড়ে মারে। হঠাৎ কিছু গায়ে পড়ে পুষ্প হকচকিয়ে ঘুম ভেঙে যায়। সে কিছু বোঝার আগে আর্য কর্কশ গলায় বলল, হ্যাঁ মেয়ে, যাও গিয়ে সোফায় ঘুমাও। মেঝেতে শুয়ে ঠান্ডা লেগে জ্বর উঠলে তোমার ফুপিমনি বলবে আমি করেছি সব, আমার কারণে তোমার জ্বর হয়েছে। পুষ্প অবাক হয়ে তাকায় আর্যর দিকে। সরকার সাহেব কখন থেকে ফুপিমণিকে ভয় পেতে শুরু করলো, তবুও মুখ ফুটে কিছু বলার সাহস হলো না। গিয়ে সোফায় শুয়ে পড়ে। এদিকে আর্য আবার বারান্দায় গিয়ে নিকোটিনের ধোঁয়া ওড়াতে লাগলো। সকালে উঠে নাস্তা খেয়ে যে যার কাজে চলে গেল। শিবনাথ সরকার পুষ্পকে নিয়ে বেরিয়ে পড়েন। পুষ্পকে কলেজে নামিয়ে দিয়ে নিজে ল ফার্মে চলে যান। পুষ্প কলেজের গেট দিয়ে ঢুকতেই সারা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, জানিস তোকে অনেক মিস করছি আমি। পুষ্প হেসে ওঠে সারার কথায়। হ্যাঁ, পুষ্প মন খুলে খুলে হাসতে শিখেছে শুধু সারা আর সিমরানের সাথে। এই হাসির পেছনে ভয় লুকিয়ে থাকে না, মন থেকে হাসে সে। বিনিময়ে বলল, আমারও তোর কথা খুব মনে পড়ছিল। জানিস, গতকাল আমি সিমরান আপু আহনাব ভাইয়া ঘুরতে গিয়েছিলাম, নৌকায় চড়েছি। আর কি কি করলি? এভাবেই দুজন গল্প করতে লাগলো। একটা কথা আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, ঠিক যেন সেরকম। সারার অতিরিক্ত কথা বলা পুষ্পর সাথে মিশে গেছে। আর পুষ্প তার জবাবের উত্তর দিতে দিতে সে নিজেও বেশ কথা বলে। বাড়িতে থাকা পুষ্প আর কলেজে থাকা পুষ্পকে অচেনা কেউ দেখলে মনে করবে দুটো আলাদা মানুষ, শুধু চেহারা একই। কথার মধ্যে সারা বলে ওঠে, জানিস, আজকে আর্টসের নতুন টিচার আসবে। শুনেছি লোকটা খুব সুন্দর, স্মার্ট। তুই কিভাবে জানলি? আরে ক্লাসের মেয়েরা বলা বলি করছিল, সেখান থেকেই জানতে পেরেছি। পুষ্প আর কিছু বলল না। দুজনেই ক্লাসে ঢুকে গেল। দুটি ক্লাস শেষ করে বসে আছে পুষ্প আর সারা। এর মধ্যে ক্লাসরুমে প্রবেশ করলো একজন সুদর্শন পুরুষ। বয়স হয়তো 28-এর কাছাকাছি হবে। পুরুষের হাতে যুক্তিবিদ্যা প্রথম পত্র বই। সে এগিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে টেবিল ওপর বইটা রেখে সবার উদ্দেশ্যে বলল,
হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? সবে একসাথে হেসে উঠল। ভালো আছি আমরা, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি স্নিগ্ধা শাহান, তোমাদের নতুন স্যার। আজকে থেকে যুক্তিবিদ্যার প্রথম পত্র ক্লাসটা নেব আমি। আশা করি তোমরা কোঅপারেট করবে। স্নিগ্ধকে দেখে মেয়েরা ফিসফাস শুরু করছে। ওদিকে নতুন স্যারকে দেখে সারা পুষ্পর গানে গানে বলল। পুষ্প, এই লোক এখানে কেন? পুষ্প ফিসফিস করে বলল। তুই চিনিস ওনাকে? স্যার কিছু না বলে চুপ করে থাকে। এদিকে দুজনের মুখের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দেখা যায় স্নিগ্ধর ঠোঁটে। কলেজ ছুটি হয়েছে কিছুক্ষণ আগে। গেটের সামনে দাঁড়িয়ে আছে পুষ্প আর সারা। দুজনের পরনে সাদা কলেজ ড্রেস। এরই মধ্যে হঠাৎ তাদের সামনে একটা কালো বাইক এসে জোরে ব্রেক করলো, যাতে পুষ্প কিছুটা ভয় পেয়ে পিছিয়ে যায়। সারা দ্রুত পুষ্পকে টেনে নিজের দিকে নিয়ে নেয়। ঠিক আছিস তুই? সারার কথাই পুষ্প ওর দিকে তাকিয়ে বলল। ঠিক আছি আমি, হঠাৎ এরকম হওয়ায় ভয় পেয়েছি। ব্যাস, সারাকে আর থামাইকে হেলমেট পরা ছেলেটার দিকে আঙ্গুল তুলে চিৎকার করে উঠে পড়ল। এই কোন মাঙের নাতি, চোখে দেখিস না শালা? চোখে পকেটে নিয়ে ঘোরার জন্য দিয়েছে নাকি উপরালা? আর একটু হলে তো আমার জানের জান যেত। হঠাৎ মেয়েলি কণ্ঠে এরকম খাঁটি বাঙালি গালি শুনে ভরকে যায় ইভান। সে নিজের হেলমেট খুলে তাকিয়ে দেখলো মেয়েটাকে। পুচকে একটা মেয়ে, না হলেও তার থেকে 8-9 বছরের ছোট হবে। তবে ইভান কিছু বলল না। তার নজর আটকে সামনে সাদা কলেজ ড্রেস পরিহিত তার মায়াবিনীর দিকে, যে ভীত নয়নে তাকিয়ে আছে তাদের দিকে। ইভান সেদিকে এগিয়ে গিয়ে পুষ্পর কাছে ক্ষমা চাইল। সরি মায়াবিনী, আমার আর একটু সাবধানে ব্রেক করা উচিত ছিল। আমি বুঝতে পারিনি তুমি ভয় পেয়ে যাবে। হঠাৎ ইভানের মুখে মায়াবিনী নামটা শুনে বেশ বিব্রত বোধ করল পুষ্প। সে একবার সারার দিকে তাকালো, দেখলো সারা তাদের দিকে তাকিয়ে আছে কৌতূহলী চোখে। পুষ্প এবার নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল। ভাই, আমার নাম পুষ্প, আপনি আমায় পুষ্প বলেই ডাকতে পারেন। পুষ্পর কথা শুনে হাসলো ইভান। কি করে বোঝাবে এই মায়াবিনীকে যে আরও 6 মাস আগে এক দেখায় এই মায়াবিনীর মায়েই পড়ে গেছে সে। ইভান কিছু বলবে তার আগেই সারা বলে উঠল। পুষ্প, তুই চিনিস এই লোকটাকে? সারার কথার বিপরীতে উপনিচ মাথা নাড়িয়ে সম্মতি দেয় পুষ্প। এতে সারা আরও চটে যায়। পরিচিত বলে কি মানুষটাকে মারার পায়তারা করবেন? পুষ্প বুঝতে পারে সারা রেগে গেছে। ওভাবে বাইক ব্রেক করায় ও ভয় পেয়েছে, সে কারণে সে এবার সারাকে শান্ত করতে লাগলো। সারা কিছু হয়নি তো? আর ভাইয়া ইচ্ছে করে করেননি তো? সারা আবার কিছু বলবে তার আগেই ইভান বলল। আমি জানের বেস্ট ফ্রেন্ড। বেশ ভাব নিয়ে গর্ব করে বলে সারা, যেটা দেখে ইভান হেসে গড়াগড়ি করে ও বলল। জান, ইন্টারেস্টিং। তবে মুখে বলল। তা তোমার নাম কি? সারা। তা মিস সারা, কলেজ ছুটি হয়েছে আধা ঘন্টা আগে, এখনও এখানে দাঁড়িয়েছো কেন? এবার পুষ্প বলল। আসলে ভাইয়া প্রতিদিন ফুপুমণি এসে নিয়ে যান আমায়। আজকে ফুপুমণি এখনো আসেনি, তাই দাঁড়িয়ে আছি। আর আমি না যাওয়া পর্যন্ত ও নাকি যাবে না। ইভান কিছু একটা ভেবে বলল। আচ্ছা চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না ভাইয়া, ফুপুমণি এসে আমায় নিয়ে না পেলে দুশ্চিন্তা করবে আবার। আচ্ছা তাহলে আমি তোমার ফুফুমণিকে কল করে জিজ্ঞেস করি। কথাটা বলে ইভান পুষ্পর জবাবের অপেক্ষা করলো না। শেহনাজ সরকারকে কল করলো। দুবার রিং হওয়ার পর রিসিভ করে হ্যালো বলতে ইভান সালাম দিল। শেহনাজ সরকার সালামের জবাব দিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে ইভান বলল। আন্টি, আমি পুষ্পর কলেজের দিক দিয়ে যাওয়ার সময় পুষ্পকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর থেকে জিজ্ঞাসা করলাম। ও বলছে আপনি এসে নিয়ে যাবেন। আমি পৌঁছে দিতে চাইলে বলছে আপনি টেনশন করবেন, তাই আমি আপনাকে কল দিয়েছি। পুষ্প এখনও গেটে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিলাম পুষ্পকে আনার জন্য। আজকে আমি ব্যস্ত থাকায় ওকে আনতে যেতে পারিনি, তাই ড্রাইভারকে পাঠিয়েছিলাম। কিন্তু তুমি বলছো পুষ্প এখনও ওখানে? আন্টি হয়তো জ্যামে আটকে গেছে, আপনি অনুমতি দিলে আমি পৌঁছে দিতে পারি। তোমার অসুবিধে হবে না? না না আন্টি, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, সাবধানে পৌঁছে দিও। ইভান কল কেটে ফোন পকেটে ঢুকিয়ে রেখে পুষ্পর দিকে তাকালো। সব শুনে পুষ্প এবার বেশ অস্বস্তিতে পড়ল। একটা অপরিচিত ছেলে বাইকে বসে যাওয়া, যাকে সে মাত্র একবার দেখেছে, কোথাও যেন মনে সায় দিচ্ছে না। পুষ্পকে নড়তে না দেখে ইভান বলল। ভয় পাচ্ছ কেন মায়াবিনী? ভাইয়া এইসব নামে আমায় ডাকবেন না দয়া করে, আমাকে আমার নামে ডাকুন। আচ্ছা ঠিক আছে পুষ্প, বাইকে ওঠো, আমি পৌঁছে দেবো, চিন্তা করো না। তোমার ফুফুমণি অনুমতি দিয়েছেন।
পুষ্প অগত্যা বাধ্য হয়ে বাইকে উঠে বসলো, তবে মাঝখানে নিচে ব্যাগ রেখে দিল। সারার থেকে বিদায় নিয়ে ইভান বাইক স্টার্ট দিল, তবে সে বেশ ধীরেই চালাচ্ছে, কারণ পুষ্প তাকে না ধরে বাইকের পিছনে সিটটা শক্ত করে ধরে আছে। পুষ্প যেতে সারা রাস্তার দিকে তাকিয়ে দেখলো কোনো রিক্সা আসছে কিনা। কোনো রিক্সা না দেখে সে হাঁটতে শুরু করলো। এমন সময় পিছন থেকে কেউ ডেকে উঠল। মিসেস শায়ান, তোমার বাঙালি গালি দেওয়া এখনো বন্ধ হয়নি? কণ্ঠস্বর শুনে সারা পা থমকে গেল। সে পিছনে না ফিরেই বলল, যদি খাঁটি বাঙালি গালি শোনার ইচ্ছে না থাকে তবে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। কথাটা শুনে ঠোঁট বাঁকিয়ে হাসলো স্নিগ্ধ। সে এবার দ্রুত পা চালিয়ে সারার সাথে পা মেলাতে মেলাতে বলল, গালি দেওয়া মেয়েদের আমার পছন্দ নয়, তবে তোমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, সেটা তুমি খুব ভালো করেই জানো। স্নিগ্ধর কথা শুনে সারা এবার থেমে যায়। সোজা স্নিগ্ধর চোখের দিকে তাকিয়ে বলল, এত সব আমি জানি না, জানতেও চাই না। আপনি শুধু আমার থেকে দূরে থাকুন, নাহলে আমি কি করতে পারি আপনি খুব ভালো করেই জানেন। কথাটা বলেই একটা রিক্সা দেখে সেটাতে চট করে উঠে পড়ল সে। পেছন থেকে শোনা গেল স্নিগ্ধর চড়া গলা, কি করবে, আমার থেকে পালাতে আবার শহর ছাড়বে? বিপরীত দিক থেকে কোনো উত্তর আসে না। স্নিগ্ধ এবার বাঁকা হেসে বিড়বিড় করে বলল, তুমি যেখানেই যাবে সেখানে হাজির হব আমি। তুমি আমার থেকে পালাতে পারবে না। রেজিস্টার করা বউ। ইভান পুষ্পকে গেটের সামনে নামিয়ে দিল। সে বাইকটা থামিয়ে নেমে এলো। পুষ্পকে কিছু বলবে তার আগে পুষ্প বলল, ধন্যবাদ ভাইয়া, এখন আমি আসি। আমাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো পুষ্প? এমা না না, আপনাকে কেন তাড়িয়ে দেব? তাহলে একবার ভিতরে যাওয়ার জন্য সাধলেও না কেন? আমি কি মনে করব? সরি ভাইয়া, ভুলে গিয়েছিলাম। আপনি আসুন। ইভান কিছু মনে করলো না। সে বুঝতে পেরেছে মেয়েটা একটু বেশি সহজ সরল, একদম ওভারলোডেড কিউট যাকে বলে। সে পুষ্পর সাথে হেসে ভেতরের দিকে পা বাড়ালো। কিন্তু এদিকে তাদের থেকে মাত্র 2-3 হাত দূরত্বে সাদা প্রাইভেট কারে বসে সব কিছু পরখ করছিল আর্য। অফিসে মিটিং না থাকায় সে আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছে। অফিসে কেমন যেন একটা অস্থির লাগছিল। মন বলছিল বাড়িতে আসলেই এই অস্থিরতা কমবে, কিন্তু বাড়ির গেটের কাছে আসতেই সামনের দৃশ্য দেখে ওর চোয়াল শক্ত হয়ে যায়। পুষ্পকে একটা ছেলের বাইক থেকে নামতে দেখে অজান্তেই গাড়ির স্টিয়ারিংয়ে রাখা হাত দুটো শক্ত হয়ে ফুলে ফেঁপে ওঠে। হাতের পেশি টান টান হয়ে যেন শার্ট ছিঁড়ে বেরিয়ে আসবে। তীক্ষ্ণ নজরে সব দেখে বুঝতে পারে ওটা ইভান। তাও আর্য রাগ কমে না, তার ভেতরে কোথাও যেন আগুন জ্বলছে। সে গাড়ি নিয়ে ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে ঢুকে দেখলো ইভান বসে আছে। চারপাশে চোখ বুলিয়ে দেখলো পুষ্প কোথাও নেই। ও ইভানকে জিজ্ঞেস করলো, তুই এখানে এই অসময়ে? হঠাৎ আর্যর গম্ভীর গলা শুনে চোখ তুলে তাকায় ইভান। আর্যর মুখ দেখে বুঝতে পারে সে কোনো কারণে রেগে আছে। গলা কেমন শক্ত শোনাচ্ছে, তবে সে এসবে পাত্তা দিল না। আর্য সবসময় এমনই থাকে, তাই সে হেসে বলল, আরে তোর বোনের কলেজের সামনে দিয়ে আসছিলাম, ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম বাড়িতে পৌঁছে দেই, তাই পৌঁছে দিতে এলাম। বাড়িতে পৌঁছে দিতে এসেছে। কথাটা শুনে আর্য জল শক্ত হয়ে গেল। বাড়িতে পৌঁছে দিতে হবে কেন? বাড়ির গাড়ি নেই নাকি বাড়িতে আর মানুষ নেই? এর মধ্যে আগুনে ঘি ঢেলে দিল ইভানের পরের কথাটা। তবে যাই বলিস অর্জ, তোর বোনটা বেশ কিউট, মায়াবী চোখ দুটো। কথাটা শেষ করার আগেই গর্জে উঠল আর্য। ও আমার বোন নয়, কতবার বলেছে। হঠাৎ আর্যর এই রৌদ্র মূর্তিতে ভরকে গেল ইভান। সে এবার গম্ভীর গলায় বলল, তোর সমস্যাটা কি অর্জ? গতকাল আন্টি তো বললেন পুষ্প তোর মায়ের মেয়ে, তার মানে তোর মামাতো বোন। এখানে এত রিয়েক্ট করা কি আছে? আর একবার যদি ওকে আমার বোন বলেছিস, চিফ টেনে ছিঁড়ে ফেলবো ইভান, মাইন্ডেড। কথাটা বলেই গটগট করে উপরে চলে গেল আর্য। আর্য চলে যাওয়ার দিকে তাকিয়ে ইভান আশ্চর্য হয়ে রইল। যা বাবা, বোনকে বোন বলবো না তো কি বলবো? হ্যাঁ, 1 মিনিট, আর্যর বউ কোথায়? গতকালও দেখিনি, আজকেও দেখছি না, গেল কই আর্যর বউ, মানে আমার ভাবি? আর্য রেগে মেগে রুমে এসে দেখে পুষ্প নেই। সে নিচের গলার টায়ের নটটা টেনে ঢিলে করতে করতে গিয়ে খাটের উপর বসে পড়ল। পরনে দামি স্যুটটা খুলে বিছানায় ছুঁড়ে মারল। হচ্ছেটা কি তার সাথে? সে তো ঠিক করেছে মেয়েটাকে বাধ্য করবে
তাকে ছেড়ে দিতে। তাহলে আজও কি ইভানের সাথে দেখে তার এরকম অস্থির লাগছে কেন? ইচ্ছে করছে মেয়েটাকে চাপড়ে সোজা করে দিতে। কি দরকার ছিল ইভানের বাইকে করে আসার? আর একটু দাঁড়িয়ে থাকলে হতো, বাড়ির গাড়ি গিয়ে নিয়ে আসতো না। আর্যর আকাশ পাতাল ভাবনার মাঝে খট করে খুলে যায় ওয়াশরুমের দরজা। আর্য সেদিকে তাকাতেই থমকে যায়। পুষ্প সদ্য গোসল করে বেরিয়েছে। কোমর সমান দীঘল কালো কেশরাশি থেকে টপ টপ করে পানি পড়ছে। পনে হালকা গোলাপি সালোয়ার কামিজ, যা ফর্সা গায়ে আরও বেশি ফুটে উঠেছে। পুষ্পকে দেখে মনে হচ্ছে যেন সদ্য ফোটা কোনো ফুল। নামের মতোই স্নিগ্ধ লাগছে তাকে। শিশির বিন্দু যেরকম ফুলের পাপড়িতে লেগে থাকে, ঠিক সেরকম গোসল করার কারণে তার মুখেও বিন্দু বিন্দু পানি লেগে আছে। লাইটের আলোয় চিকচিক করছে। অদ্ভুত সুন্দর লাগছে তাকে। হঠাৎ আর্যকে রুমে দেখে কিছুটা ভীত হয় রমণী। আর্যর অদ্ভুত দৃষ্টির দিকে চোখ পড়তে কেঁপে উঠল পুষ্পর তনুমন। তবে সে দ্রুত ভেজা কাপড়গুলো নিয়ে বারান্দার দিকে চলে গেল মেলে দেওয়ার জন্য।